খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বদলের বাংলায় রেড রোড আটকে নয়, নামাজ পড়া হলো ব্রিগেডের ময়দানে। জমির কাগজ থেকে শুরু করে পরিবারের সদস্যদের আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের নথি, অন্নপূর্ণা যোজনায় কি কি ডকুমেন্টস লাগবে জেনে নিন। কল্যাণের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে চিঠি কাকলির, আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি, দুই সাংসদের সংঘাতে আরও বিপাকে তৃণমূল। সারা রাত ধরে তৃণমূল নেতার পাট খেতে লুকোনো টাকা গুনল পুলিশ, অঙ্ক জানলে চোখ কপালে উঠবে। রণক্ষেত্র বারাসাত, গুরুতর আহত বিজেপির জেলা সভাপতি, দুই দলের সংঘর্ষে গভীর রাত পর্যন্ত উত্তেজনা। ভ্যাপসা গরমকে বাই বাই, কালবৈশাখীর দাপটে ভিজবে কলকাতা, ধেয়ে আসছে 60 কিলোমিটার বেগে ঝড়। তৃণমূলের কার্যালয় দখল করা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, উত্তপ্ত চোপড়া। মাত্র 5,000 টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত 11। আসামে বহু বিবাহ নিষিদ্ধ, পরিচয় গোপন করে বিয়ে এবং লিভ ইন সম্পর্ক গোপন করলে কারাদণ্ড। উত্তরাখণ্ড ও গুজরাটের পর অভিন্ন দেওয়ানি বিধি আইন লাগু করা তৃতীয় রাজ্য হল আসাম। মাসে মাত্র 30 টাকায় মিলবে রান্নার গ্যাস, কোচবিহারের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির অভাবনীয় অফার। তৃণমূলকে না নেওয়াই ভালো, শ্রমিকের ভালো তৃণমূল খারাপ তৃণমূল মন্তব্যে কি বললেন দিলীপ? ঝালমুড়ি খেতে খেতে দিলেন ঝাঁঝালো উত্তর। মাটি লুট মা মাটির মানুষের, তৃণমূলের মাতব্বরদের বেআইনি কারবার, তীব্র আতঙ্কে গ্রামবাসীরা। আজ মায়াপুর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সকাল 10টা নাগাদ আকাশপথে সফর। এসআইআর ইস্যুতে গোলমাল পাকিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না, পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা। ক্র্যাশ করে গেল সরকারের ওয়েবসাইট, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে করা যাচ্ছে না ডিবিটি লিংক। এগরার প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ মাইতির ঘনিষ্ঠ নেতার বাড়িতে হাজার হাজার সরকারি ত্রিপল কম্বল। অস্বস্তিতে অভিষেক, এবার তৃণমূল সাংসদের বাড়িতে এলিভেশন ড্রয়িং চাইল পুরসভা। অনুমতি ছাড়াই তৈরি হয়েছে মেসির মূর্তি, ভাঙা নয় স্ট্যাচু নিয়ে বিকল্প পরিকল্পনা অগ্নিমিত্রার। যাচাই না করে সিবিএসই এর খাতা দেখার দায়িত্ব বিতর্কিত সংস্থাকে, রাহুলের প্রশ্নের কি উত্তর দিল বোর্ড? সত্য ও নির্ভুল খবরের জন্য কলকাতা নিউজ টিভিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং লাইক করে আমাদের সমর্থন জানান। আসছি বিস্তারিত খবরে। পালা বদলের বাংলায় অন্যরকম ঈদ দেখল শহর, রেড রোড নয়, এবার ঈদের নামাজ হলো ব্রিগেড ময়দানে। শুধু তাই নয়, শহর এবং শহরতলির কোনো রাস্তাতেই হয়নি ঈদের নামাজ, ফলে সমস্ত রাস্তাই আজ বৃহস্পতিবার সকাল থেকে খোলা ছিল। তবে ঈদ উপলক্ষে ব্রিগেড সহ গোটা কলকাতা জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। শুধু তাই নয়, ওয়াচ টাওয়ার থেকেও চলছে নজরদারি। বছরে দুবার রেড রোড চত্বরেই পাঠ হয় ঈদের নামাজ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যা অন্য মাত্রা পায়, উপস্থিত থাকতেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেত সেই মঞ্চে। যদিও 26-এর নির্বাচনের রাজ্যে পালাবদল ঘটেছে, বাংলার মসনদে এখন বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, মানুষের সমস্যা করে রাস্তা আটকানে কোনো ধর্মীয় সমাবেশ হবে না। এরপরেই রেড রোডে এবার ঈদের নামাজ হবে কিনা তা নিয়ে চর্চা চলছিল। সেই চর্চার মধ্যেই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার ব্রিগেড ময়দানেই পড়া হবে ঈদের নামাজ। যদিও গত বছরই খিলাফত কমিটিকে সেনার তরফে জানানো হয়, রেড রোডে আর নামাজ পড়ার অনুমোদন দেওয়া হবে না, নিরাপত্তার স্বার্থে এহেন পদক্ষেপ বলেও জানানো হয়। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনার কাছে বিশেষ অনুরোধ জানান। বলে রাখা প্রয়োজন, এর আগে বাম সরকারের শুরুর দিকে শহীদ মিনারের মাঠে হতো ঈদের নামাজ, কিন্তু বৃষ্টি জল কাদার জন্য রেড রোডে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে তাড়াহুড়োর প্রয়োজন নেই। রাজ্য সরকার প্রকাশিত 11 পাতার এই ফর্মের মাধ্যমে আবেদনকারী ও তার পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। 1 জুন থেকে আগামী 3 মাস ধরে অনলাইন ও অফলাইন দুভাবেই ফর্ম জমা দেওয়া হবে।
যারা নিজে ফর্ম পূরণ করতে পারবেন না তাদের সহায়তায় সরকারি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন বলেও জানানো হয়েছে। ফর্মে পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার নাম্বার ও আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য, তাদের সম্পর্ক, ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ও পার্ট নাম্বারও উল্লেখ করতে হবে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আধারের সঙ্গে সেই অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্যও চাওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের সম্পত্তি সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। পাকা বাড়ি আছে কিনা, কত জমি রয়েছে, মিউটেশন ও রেজিস্ট্রেশনের নথি, এমনকি পরিবারের কারো 4 চাকা গাড়ি আছে কিনা তাও জানাতে হবে। পাশাপাশি কোনো সরকারি প্রকল্পের সুবিধা, স্বাস্থ্য বীমা, প্যান কার্ডের তথ্য ও পরিবারের সদস্যদের পেশার বিবরণও দিতে হবে। ফর্মে পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট শংসাপত্র, মোট বার্ষিক আয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অন্য সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার তথ্যও জানাতে হবে। এছাড়া পরিবারের শিশুদের স্কুলের নাম ও টিকাকরণের তথ্যও জমা দিতে হবে। সরকারের দাবি, ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রেও এই তথ্যভাণ্ডার ব্যবহার করা হবে। তবে এত বিস্তৃত তথ্য নথি চাওয়ায় সাধারণ মানুষের পক্ষে ফর্ম পূরণ কঠিন হতে পারে বলেই মনে করছেন অনেকে। কাকলি কল্যাণ সংঘাতে আরও অস্বস্তিতে তৃণমূল। গতকালই দলীয় পদ ছাড়ার পর বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে তীব্র আক্রমণ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। এদিনই কল্যাণের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানানোর জন্য অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কাকলি। প্রসঙ্গত, গতকালই তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লেখা চিঠিতে নাম না করেই কল্যাণের বিরুদ্ধে সরব হন কাকলি। যেভাবে দলের একজন পুরুষ সাংসদ তাকে অশালীন আক্রমণ করেছেন, ইস্তফার অন্যতম কারণ হিসেবে তা উল্লেখ করেন কাকলি। এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারদকাণ্ডের প্রসঙ্গ তুলে বারাসাতে তৃণমূল সাংসদকে খোঁচা দেন। রাজারহাটে সিন্ডিকেট নিয়েও নাম না করে কাকলিকে নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ। এদিন সকালেই কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তার মায়ের নামে কুৎসা রটানো, ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হননের অভিযোগ তুলে কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে কাকলিও তাকে অশালীন আক্রমণের জন্য কল্যাণের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানানোর অনুমতি চেয়েছেন। মাটি খুঁড়তেই বেরিয়ে আসছিল বস্তা বস্তা টাকা। শুধু বস্তা নয়, ব্যাগ ড্রামে করেও রাখা ছিল 500 টাকার নোটের বান্ডেল। বাদুড়িয়ার পুরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটক্ষেতে টাকার পাহাড় দেখে হতভম্ব হয়ে গিয়েছিল পুলিশ। বুধবার রাত থেকে উদ্ধার হওয়া টাকা গোনা শুরু করে পুলিশ। এত টাকা গুনতে গুনতে রাত শেষ। অবশেষে পুলিশের তরফ থেকে জানানো হয় যে উদ্ধার হওয়া টাকার পরিমাণ 2,24,00,000 টাকা। এর আগে দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছিল 80 লক্ষ টাকা। মোট 3,04,00,000 টাকা উদ্ধার হয়েছে তৃণমূলের পুরপ্রধানের কাছ থেকে। মঙ্গলবার দীপঙ্করকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় তার কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকাও উদ্ধার হয়। জেরার পর তিনি জানান যে পাটক্ষেতে টাকা রাখা আছে। বুধবার তাকে নিয়ে পাটক্ষেতে উপস্থিত হয় বাদুড়িয়া থানার পুলিশ। তার দেখানো নির্দিষ্ট জায়গায় শুরু হয় মাটি খোঁড়া। সেখান থেকেই উদ্ধার হয় বস্তা ভর্তি টাকা। সেই টাকাই গোনা শেষ হয়েছে বৃহস্পতিবার ভোরে। উদ্ধার হওয়া নগদের উৎস খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পৌরসভায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, ত্রাণ বন্টনে বেনিয়ম, রাস্তা ও পানীয় জল প্রকল্পে আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠছিল। তৃণমূলের তরফে এর কোনো প্রতিক্রিয়া মেলেনি। বুধবার তল্লাশি অভিযানের সময় ড্রোনের মাধ্যমে চালানো হয় নজরদারি। অন্যদিকে বাদুড়িয়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দীপঙ্করের আপ্তসহায়ক সামিম গাজীকে। মঙ্গলবার রাতে বাটুলডাঙ্গায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। বুধবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছিল দীপঙ্করকেও। তাকে 6 দিনে পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। উত্তপ্ত বারাসাত। অভিযোগ, আদি এবং নব্য বিজেপির গোষ্ঠীর সংঘর্ষে গরম হয়ে ওঠে এলাকা। গুরুতর আহত জেলা সভাপতি রাজীব পোদ্দার। ঘটনাটি ঘটেছে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, স্থানীয় একটি ক্লাবের দখলকে কেন্দ্র করে প্রথমে বিবাদ শুরু হলেও ক্রমেই তা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় আহত হন একাধিক বিজেপি কর্মীর সমর্থক। গুরুতর আহত হন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
হৃদয়পুর স্টেশন সংলগ্ন বি.আর. আম্বেদকর স্পোর্টিং ক্লাবের দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বচসা রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়, যার জেরে কয়েকজন নব্য বিজেপি কর্মী গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর উত্তেজিত নব্য বিজেপি কর্মীর সমর্থকরা আদি বিজেপি নেতাকর্মীদের উপর চড়াও হয়। একই সঙ্গে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে বারাসাত টাকি রোড ও বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিকবার দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে যান বারাসাত পুলিশ, জেলার পুলিশ সুপার পুষ্পা, অতিরিক্ত পুলিশ সুপার, বারাসাতের এসডিপিও সহ একাধিক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হতেই কমল তাপমাত্রা। শনিবারের মধ্যে তাপমাত্রা আরও অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে শনিবার সকাল পর্যন্ত। শনিবার বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির স্পেল। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। কাল শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে। পরশু শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। আবার ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি, আবার বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আর কোথাও নেই। ঝড় বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। আজ বৃহস্পতিবার দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কাল শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অল্প সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। তারপর শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতেই ঝড় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা সামান্য। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত চোপড়ার মাঝিয়ালি এলাকা। মাঝিয়ালির কাঁচাকালী বাজার এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দলীয় কার্যালয়টিতে একসময় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল পদ্ম শিবিরের বিরুদ্ধে। সেই কার্যালয়টিকে বুধবার গেরুয়া রঙে রাঙানোর উদ্যোগ নিলে বিজেপির অন্দরেই দেখা দেয় তীব্র মতবিরোধ। দলের একাংশ রং করার কাজে হাত দিলে অন্য পক্ষ তাতে বাধা দেয়, যার ফলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি নিত্য পালের নেতৃত্বে একাংশ কর্মীরা তৃণমূলের প্রাক্তন ওই কার্যালয়টি গেরুয়া রঙে রাঙাতে শুরু করেন এবং বিজেপির পতাকা লাগান। এই কাজে আপত্তি জানিয়ে বিজেপিরই অন্য একটি পক্ষ বাধা দিলে দুই গোষ্ঠীর মধ্যে বচসা উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি বরুণ সিংহ এই ঘটনার প্রেক্ষিতে জানান, দলের শীর্ষ নির্দেশ রয়েছে যে বিরোধীদের কার্যালয় দখল করা যাবে না। ওই জায়গাটি স্থানীয় একটি পুজো কমিটির। স্থানীয় বাসিন্দারা এবং দলের একাংশ চাইছেন এখানে নতুন করে কোনো রাজনৈতিক কার্যালয় না করে জায়গাটি দখলমুক্ত করে পুজোর কাজে ব্যবহার করতে দেওয়া হোক। তবে এ বিষয়ে অভিযুক্ত মণ্ডল সভাপতি নিত্যপাল কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ বলেন, নির্বাচন পরবর্তী হিংসায় আমাদের কার্যালয়ের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে আমাদের কর্মীরা আর ওই কার্যালয়ে যাননি। এখন নতুন করে সেখানে কি ঘটেছে তা আমরা খোঁজ নিয়ে দেখছি। মাত্র কয়েক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের একটি গ্রাম। দুই পরিবারের মধ্যে বচসা থেকে শুরু হয়ে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সালার থানার আলেপুর গ্রামে। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জখম হন মহিলা পুরুষ মিলিয়ে অন্তত 11 জন। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাউসার শেখ দীর্ঘদিন মুম্বাইয়ে ফুলটু শেখের কাছে সেলাইয়ের কাজ করতেন। সেই কাজের বকেয়া প্রায় 5,000 টাকা
টাকা নিয়ে বুধবার বিকেলে উভয় পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই কাউসার শেখ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফুলটু শেখের বাড়িতে পৌঁছে যান। প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, এরপরই দুই পরিবারের সদস্যরা লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হন। মুহূর্তের মধ্যে শান্ত গ্রাম রণক্ষেত্রের চেহারা নেয়। চিৎকার ও উত্তেজনার শব্দে আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। সংঘর্ষে মহিলা পুরুষ মিলিয়ে মোট 11 জন গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত শহীদুল শেখকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যেই দুই পক্ষের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার আসল কারণ এবং সংঘর্ষের সূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে ফুলটু শেখের পরিবারের দাবি, নির্ধারিত সময়ের আগেই টাকা চাইতে এসে কাউসার শেখ তার সঙ্গীরা বাড়িতে হামলা চালায়। অন্যদিকে কাউসার শেখের পরিবারের অভিযোগ, টাকা চাওয়াকে কেন্দ্র করেই তাদের উপর প্রথমে হামলা করা হয়। 27 মে 2026 বুধবার ব্যাপক হট্টগোলের মধ্যে আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিলটি পাস হয়েছে। উত্তরাখণ্ড ও গুজরাটের পর আসাম দেশের তৃতীয় রাজ্য হিসাবে এই যুগান্তকারী আইনটি প্রণয়ন করল। বিরোধী দলের তীব্র বিরোধিতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকার অধিবেশনের শেষ দিনে বিলটির অনুমোদন আদায় করে নেয়। এই আইন কার্যকর হলে রাজ্যে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, লিভ ইন সম্পর্ক এবং সম্পত্তি সংক্রান্ত নিয়মকানুনে আমূল পরিবর্তন আসবে। নতুন ইউসিসি বিল বহু বিবাহকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। আইন লঙ্ঘনকারীদের 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রতারণা বা পরিচয় গোপন করে করা বিবাহের ক্ষেত্রেও 7 বছরের কারাদণ্ড রয়েছে। অবৈধ বিবাহ বিচ্ছেদের জন্য 3 বছরের কারাদণ্ড হবে। তবে আদিবাসী সম্প্রদায়কে তাদের সংস্কৃতি রক্ষার জন্য এই আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। এই আইনের অধীনে লিভ ইন সম্পর্কের সরকারি নিবন্ধন এখন থেকে 1 মাসের মধ্যে বাধ্যতামূলক করা হবে। নিবন্ধন গোপন করা বা করতে ব্যর্থ হলে 3 মাসের কারাদণ্ড, জরিমানা হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের সরকারি নিবন্ধনও বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মেয়েরা এখন ছেলেদের সমান আইনি অধিকার পাবে। রান্নাঘরের খরচ কমাতে এবার আম জনতার জন্য বিরাট সুখবর নিয়ে এলো একটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি। সাধারণ মানুষের নাগালের মধ্যে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস পিএনজি পৌঁছে দিতে শুরু হয়েছে এক নজিরবিহীন অফার। উত্তরবঙ্গের কোচবিহারে দৈনিক মাত্র 1 টাকা কিস্তিতে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার এই আকর্ষণীয় প্রকল্প ঘিরে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সাধারণত বাড়িতে পাইপলাইন গ্যাস সংযোগ নিতে গেলে গ্রাহকদের এককালীন বড় অঙ্কের টাকা খরচ করতে হতো। আগে এই সংযোগের জন্য 6000 টাকা সিকিউরিটি ডিপোজিট এবং 850 টাকা প্রসেসিং ফি লাগত, যা একবারে দেওয়া অনেক পরিবারের পক্ষেই কঠিন ছিল। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সেই আর্থিক বোঝা দূর করতে নতুন এই স্কিম চালু করা হয়েছে। আগামী 31শে মে পর্যন্ত বুকিং করলে এই পুরো 6500 টাকার বেশি ফি মকুব করে দেওয়া হবে। পরিবর্তে গ্রাহকরা আগামী 15 বছর ধরে প্রতি মাসে মাত্র 30 টাকা করে বিলের সাথে এই টাকা শোধ করার সুযোগ পাবেন। অর্থাৎ দিনে মাত্র 1 টাকা খরচ করেই বাড়িতে চলে আসবে রান্নার গ্যাস। বর্তমানে বাজারে প্রচলিত এলপিজি সিলিন্ডারের তুলনায় এই পাইপলাইন প্রাকৃতিক গ্যাস অনেকটাই সাশ্রয়ী। এই গ্যাসের দাম প্রতি ইউনিট মাত্র 48 টাকা। ফলে সিলিন্ডার গ্যাসের তুলনায় এতে প্রতি মাসে রান্নার খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। তাছাড়া সিলিন্ডার বুকিং করা বা ফুরিয়ে যাওয়ার ঝুঁকি থেকেও মুক্তি পাবেন গ্রাহকরা। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের ফলে কোচবিহার ও সংলগ্ন এলাকায় পরিবেশ বান্ধব ও নিরাপদ গ্রিন এনার্জির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাবে। একদিকে এককালীন পরিকাঠামোগত খরচের বাধা দূর হওয়া এবং অন্যদিকে এলপিজির চেয়ে কম দাম হওয়ায় সাধারণ মানুষ বিপুলভাবে এই গ্যাস সংযোগের দিকে ঝুঁকবেন। এর ফলে আগামী দিনে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরতা কমবে এবং স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রার মানোন্নয়নের এটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। যখন চারদিকে অসত্য ও বিভ্রান্তির খবর ঘুরে বেড়াচ্ছে, তখন কলকাতা নিউজ টিভি দিচ্ছে সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। আজকের এই যাত্রা এখানেই শেষ। আবার ফিরব নতুন খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।